আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চে আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইকস কমেন্টস দেওয়ার জন্য। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তিত হয়ে গেছেন যে ছাত্রলীগ হঠাৎ করে কি কঠিন পরিকল্পনা শুরু করলো। আসলে ব্যাপারটা কি তা হয়তো আমি যতটুকু বুঝছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাকি আপনারাও আপনাদের মিসিং ডটগুলো মিলালে হয়তো আপনারাও কিছুটা বুঝতে পারবেন। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, দীর্ঘ 18-19 মাস বা 20 মাস চলে গেল, এর ভিতরে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এরপরও বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে ছাত্রলীগের ছেলেপেলারা মিছিল করছে। কখনো কখনো খুব কম হলো দুই একটা আপনার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ মিছিল করেছে, যুব মহিলা লীগ করেছে, এরকম দেখতে পেরেছেন। আওয়ামী লীগের একটা বা দুটো বা এর বেশিও হতে পারে, দুঃখিত আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে একটা বা দুটো মিছিল হয়তো সরাসরি আওয়ামী লীগের হয়েছে। এছাড়া আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যেগুলো আছে, আর যেমন আপনার শ্রমিক লীগ, তারপরে আপনার কৃষক লীগ, এই সমস্ত, এদের এখনো মিছিল যদিও দেখা যায়নি, একদম নিষ্ক্রিয় একরকম বলতে পারেন। তো নিষ্ক্রিয়ত কারণ হচ্ছে যে আপনার যে হারে মব সন্ত্রাস চলতেছে, সবাই বাস্তুচ্যুত, স্থানচ্যুত, অনেকে দেশের বাহিরে গিয়ে চলে গিয়েছেন যান বাঁচাইতে। এরপরও কোটি কোটি জনসমর্থন বাংলাদেশ আওয়ামী লীগের এখনো আছে। এই পরিস্থিতিতে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশ ছাত্রলীগ তারা বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিভার্সিটিগুলোতে আপনার কমিটি দেওয়া শুরু করেছে। হ্যাঁ, আমি আপনাদের সাথে আমিও একমত যে অনেকখানে অনেকগুলো কমিটিতে হয়তো ভুল করা হচ্ছে, কোনো কোনো স্থানে হয়তো সে আগের মতোই একজন বা দুইজন হয়তো ভুলবশত অন্য দলের নেতা হয়ে গেছেন, এখন তারাদের নামও চলে আসছে, বা কিছু লাল বদর আছে, এটা আমি স্বীকার করি। তবে এখনকার যে পরিস্থিতি, তাতে এই পর্যন্ত প্রায় 50টা বা 54টা কমিটি দেওয়া হয়েছে। তার মানে আমার 2-4-5টা নিয়েই আপনার সমস্যা আছে, বাকি কোনোগুলোতে এখনো তেমন সমস্যা পরিলক্ষিত হয়নি বা বাদ বিবাদও হয়নি। আর এই কমিটিগুলো দেওয়াতে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে হঠাৎ করে এই কমিটিগুলো দেওয়ার শুরু করার কারণে কিছু কিছু জায়গায় এই কমিটিকে স্বাগত জানিয়ে, যেমন ফেসবুক পোস্ট করা হচ্ছে বা পোস্টার লাগানো হচ্ছে, তেমন ভাবে আবার স্বাগত জানিয়ে 2-4টে মিছিলও হয়ে যাচ্ছে। এটা একটা ভালো দিক এবং আমি আশা প্রকাশ করব ছাত্রলীগ যদি সারা বাংলাদেশে সমস্ত কমিটি, ওয়ার্ড, থানা, জেলা, উপজেলা, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি স্কুল পর্যন্ত কমিটিগুলো দিয়ে দিতে পারে, তাহলে একটা বিশাল খেলা হবে। আর ছাত্রলীগ দেওয়ার সাথে সাথে যদি এর পরবর্তী সংগঠন যুবলীগ, যুবলীগও যদি সেম কাজটা করে, যুবলীগ, এরপরে আছে আপনার স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ, তারপরে আওয়ামী মহিলা লীগ যেটা আছে, এটা সহ আওয়ামী লীগের যেসব থানা ওয়ার্ডে কমিটি নেয়, এগুলোকে যদি রিসাবল করে ফেলা যায় এবং এটা পাবলিকলি চলে আসবে, কারণ এমনি পাবলিকলি জানে কে কোথায় কি করতেছে না করতেছে, এটা ঠিক। যদিও আমাদের হাজারো ভাইয়েরা তাদের বাড়িঘরে থাকতে পারছেন না, তারা অন্যত্র আছেন, কিন্তু একটা কমিটি হয়ে যাওয়ার পরে সবার মধ্যে একটা স্পিড আসবে। একজনে যদি 5জন করে ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব নিয়ে নামেন, তাহলে অনেক লাখো লোক সারা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মিছিল করতে পারে। এখন যেমন হয়তো ধরেন চিটং একটা হচ্ছে, ঢাকায় হচ্ছে না, আবার আরেকদিন ঢাকায় হচ্ছে তো রাজশাহীতে হচ্ছে না, এরকম না করে আমার মনে হয় একটা সারা বাংলাদেশে যে কোনো একদিন
ধুমাধুম 70-80-100টা মিছিল যদি বের হয়ে যায়, 64 জেলা 64টা মিছিল বের হয়ে গেলে এইটা একটা ইম্প্যাক্ট তৈরি করবে সরকারের উপর, চাপ সৃষ্টি করবে। এখনই সুযোগটা এখন, সরকার মাত্র 2 মাস 3 মাস যাচ্ছে সরকারের, এর ভিতরে সরকারের সাথে এনসিপির সাথে জামাত, এনসিপি মানে একটা ভজকট আছেই। আর কিছু কিছু আওয়ামী লীগ ছাত্রলীগ করতো বা আওয়ামী পরিবারের কিছু কিছু লোক ভয়ে হোক আর আগে গুপ্ত থাকুক, এখন প্রকাশ্য হোক, তারা এনসিপি জামাত বিএনপিতে জয়েন করতেছে। এগুলো যাবে, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। তবে ছাত্রলীগ যে কাজটা করতে, যে কঠিন মিশনটা শুরু করেছে, এটা কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে। এটার জন্য তাদেরকে স্যালুট, যে দেরিতে হলো তারা এই কাজটা শুরু করেছে। এই কঠিন মিশনটা, ছাত্রলীগ যদি কঠিন মিশনটা সারা বাংলাদেশে আগামী 1 মাসের ভিতরে শেষ করে দিতে পারে, এবং সাথে সাথে যদি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এরাও এই কমিটিগুলো করে ফেলতে পারে, তাহলে একটা ভালো জিনিস পাওয়ার আমরা আশা করতে পারি। এবং আমাদের হাতে এখন অনেক কিছু আছে। যেমন হামে প্রায় 560 জন শিশু মারা গেছে। এছাড়া আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেট্রোল নাই দেশে, গ্যাসের সিলিন্ডারের দাম বেশি, সামনে কোরবান, শুরু হচ্ছে লুটতারাজ, গরু লুট। এছাড়াও প্রতিদিন আপনার 10-12টা মার্ডার দেখা যাচ্ছে। কোথাও মহিলাদেরকে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই সব ঘটনা যদি কমিটিগুলো হয়ে যায়, এগুলো দিয়ে মানুষকে খেপায়া তোলা পরিষ্কার একটা জিনিস পাওয়া যাবে। তো এভাবেই যদি খুব দ্রুত এভাবে যদি চলতে থাকে বলতে যদি এটা আবার টেস্ট ম্যাচের মতো নেওয়া হয়, যে আমরা এখন দিলাম 54টা, 6 মাস পরে আরো 54টা, তারপরে আরো 54টা, ওইভাবে হইলে হবে না। খুব র্যাপিড অ্যাকশন, মানে এখন এই যে কমিটিগুলো যেগুলো দিচ্ছে, ছাত্রলীগ যুবলীগে যদি দেয়, স্বেচ্ছাসেবক লীগ যদি দেয়, আওয়ামী লীগ যদি, এটা হচ্ছে একদম T20 ম্যাচের মতো করে ফেলতে হবে। মানে ধামাধাম আমরা সমস্ত কমিটি ঘোষণা করে দিব সব জায়গায়, যেগুলো গত 15 বছরও হয়নি, সব কমিটি ঘোষণা করে দিব, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসব। এরপরে আমরা যা করার করব, আন্দোলন সংগ্রাম। তাহলে আমার মনে হয় ব্যাপক উপকৃত হবে। আওয়ামী লীগ যেমন উপকৃত হবে, বাংলাদেশের জনগণও উপকৃত হবে। তবে তার মধ্যে একটা জিনিস একটু হিসাব রাখতে হবে, যে যেই সব ছেলে পেলে, যেসব ভাই বোনরা এই মুহূর্তে রাস্তাতে নেমে দাঁড়িয়ে মিছিল করছেন, কথা বলছেন, জোর গলায় আওয়াজ করছেন, ওদের দিকে সদয় দৃষ্টি রাখতে হবে। কারণ ওরাই হচ্ছে যে এই গত 20 মাসে এই তৃণমূলের এই কর্মীগুলো যারা রাস্তাঘাটে ছিলেন, তারাই হচ্ছেন যে আওয়ামী লীগের প্রাণ ভোমরা। মানে এরা কোনো কিছু ছাড়া, নিজেদের নেতৃত্ব ছাড়া, কোনো কিছু ছাড়া নিজেরা করেছেন। এটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রাণ ভোমরা। আর এই আগুন, এই স্ফুলিঙ্গটাকে যদি কাজে লাগানো যায়, মজা হবে। আপনার প্রতিটা কমিটি দিচ্ছে, এখন বোঝা 54টা কমিটি দিচ্ছে, যতগুলো কমিটি দিচ্ছে তার মধ্যে মানে 10-12 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। সমস্যা নাই, এটা অ্যারেস্ট হবেই। আপনার কমিটি থাকলেও অ্যারেস্ট হবে, না থাকলেও অ্যারেস্ট হবে, আপনার পাইলেই অ্যারেস্ট করবে। কিন্তু এই অ্যারেস্ট করবে, ধরবে, কোর্টে নিবে, এইটার ভেতর দিয়ে হলো এই কমিটিগুলোকে ইস্টাবলিশ করে আপনার আন্দোলনটাকে আগায় নিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি এখন ছাত্রলীগ যে কাজটা করেছে, ছাত্রলীগের এই কাজটা আমার হিসাবে আরো 6 মাস 1 বছর আগে করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, যদিও করে নেই বিভিন্ন কারণে, অনেক কারণ, এটা আপনিও জানেন, আমিও জানি, অযথা ওগুলো বইলা লাভ নাই। এখন যেটা করছে সেটাকে সাধুবাদ জানানো উচিত। তবে তাদের উপরে মনক্ষুণ্ণ না হয়ে বা রাগ না করে তাদেরকে আরো বেশি সহযোগিতা করা উচিত। এবং ছাত্রলীগ কমিটি যারা দিচ্ছেন তাদেরকে বলবো, আপনারা আরেকটু সচেতন হন। যেখানেই কোনো ডিসপুট পাচ্ছেন সেটাই দেন দেয়ার সরাই নিয়া, তৃণমূল থেকে যারা এখনো রাস্তাঘাটে আছে, মিছিল মিটিং করছে, তাদেরকে এনে কমিটিতে ঢুকানোর চেষ্টা করুন। এবং প্রয়োজনে পুরানো যেসব কমিটিগুলো আছে ওগুলারে ছাইটা ফালাই দিয়া ওখান থেকে আসলে যারা এখনো রাস্তাঘাট আছে, যারা এখনো মিছিল মিটিং সংগ্রাম করছে, যারা ফেসবুকে মিনিমাম নিজের ছবি নাম টাম দিয়ে অ্যাক্টিভ আছে,
প্রতিদিন পোস্ট করছে বিভিন্ন বিষয়ে, তাদেরকে একটু কাছে টেনে নিতে পারেন। এইটা হইলে আরো ভালো হবে। সুতরাং আমি আশা করব যে ছাত্রলীগের সাথে সাথে যুবলীগ, সেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এবং মূল দল আওয়ামী লীগ সকলেই একই কাজ করবেন, যেটা এই মুহূর্তে ছাত্রলীগ করছে বা করানো হচ্ছে, সেম এই জিনিসটাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটার পর একটা অপারেশন ব্যর্থ হবার পর আমেরিকা আজ বসে আছে পাকিস্তানের মধ্যস্থতার দিকে তাকিয়ে। হাতে ধরা এক পাতার একটি কাগজ, 14টি পয়েন্ট, আর অপেক্ষা ইরান কখন জবাব দেবে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই পুরো পরিস্থিতির একটাই নাম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, অপারেশন ট্রাস্ট মি ব্রো। ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানে সামরিক অভিযান শুরু করে। লক্ষ্য ছিল তিনটি: পারমাণবিক কার্যক্রম ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুড়িয়ে দেওয়া এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সেই হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে, কিন্তু ইরান থামেনি। ক্ষমতার লাগাম গেছে খামেনির ছেলের হাতে, আর পাল্টা জবাব হিসেবে তেহরান যা করেছে তাকে বলা যায় পুরো বিশ্বের টুটি চেপে ধরা। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তার মাত্রা বোঝা যায় একটি তথ্যে। জার্মান শিপিং জায়ান্ট হাপাগ লয়েড জানিয়েছে, হরমুজ বন্ধ থাকায় বৈশ্বিক পণ্য পরিবহনে বিপর্যয় নেমেছে। আগে প্রতিদিন গড়ে 138টি জাহাজ এই পথে চলত, সেটা এখন প্রায় শূন্যে নেমে এসেছে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের 5 ভাগের 1 ভাগ এই প্রণালী দিয়ে যায়। 4 মে সোমবার ট্রাম্প নতুন অভিযানের ঘোষণা দিলেন, নাম প্রজেক্ট ফ্রিডম। মার্কিন নৌবহর দিয়ে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ পার করিয়ে দেওয়া হবে। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও হোয়াইট হাউসে দাঁড়িয়ে বললেন, 87টি দেশের প্রায় 23,000 নাবিক পারস্য উপসাগরে বন্দী হয়ে আছেন, অন্তত 10 জন মারা গেছেন। এটা জীবন মৃত্যুর প্রশ্ন। কিন্তু 5 মে মঙ্গলবার রাতেই মাত্র 24 ঘন্টার মধ্যে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিলেন, প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে বিরতিতে যাচ্ছে। কেন? পুরো অভিযানে কি হয়েছিল? 2টি জাহাজ পার করানো গেছে, শুধু 2টো। এর মাঝে ইরান পাল্টা হামলা করেছে মার্কিন বাহিনীর উপর। আমিরাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, একটি দক্ষিণ কোরীয় কার্গো জাহাজেও আগুনে পুড়েছে। কোনো বাণিজ্যিক জাহাজ নিরাপদ মনে করেনি যে এই পথে যাওয়া ঠিক হবে। এর নাম কি বিজয় নাকি ব্যর্থতা? ব্যর্থতা ঢাকতে গিয়ে এখন আলোচনার টেবিলে ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি হচ্ছে একটি যুদ্ধবিরতির কাঠামো। 14 পয়েন্টের এক পাতার এই সমঝোতা স্মারক তৈরি করছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ আর তার জামাই জেরেড কুশনার। এই খসড়ায় মূলত 3টি শর্ত আছে। 1, ইরান পারমাণবিক সমৃদ্ধকরণে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বিরতি দেবে, তবে কার্যক্রম বন্ধ করবে না। কত বছরের বিরতি? এখনো দর কষাকষি চলছে। ইরান চাইছে 5 বছর, আমেরিকা চাইছে 20 বছর। মাঝের জায়গা হিসেব করলে 12 থেকে 15 বছরের কথা উঠছে। 2, আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কোটি কোটি ডলার ফেরত দেবে। 3, উভয় পক্ষ হরমুজে তাদের অবরোধ প্রত্যাহার করবে। এই সমঝোতা সই হলে শুরু হবে 30 দিনের বিস্তারিত আলোচনা ইসলামাবাদ বা জেনেভায়। আর এই 30 দিনের মাঝেই ধীরে ধীরে হরমুজ খুলবে। কিন্তু এই খসড়ায় কি নেই সেটাও জানা দরকার। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে কোনো শর্ত নেই। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি মিলিশিয়া নেটওয়ার্ক নিয়ে কোনো দাবি নেই। অথচ যুদ্ধ শুরুর আগে এই দুটো বিষয় ছিল আমেরিকার সবচেয়ে কড়া দাবির মধ্যে।
ইরানের সংসদ স্পিকার গালিবাফ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে পুরো পরিস্থিতি নিয়ে রীতিমতো ঠাট্টা করেছেন। তিনি লিখেছেন, অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়ে গেছে, আর এখন শুরু হয়েছে অপারেশন ফক্সিওস। এই ব্যঙ্গ কিন্তু নিছক কৌতুক নয়, এটা নিরেট একটা রাজনৈতিক বার্তা। ইরান বলতে চাইছে, আমরা ভয় পাইনি, আমরা দাবি আদায় করেই আলোচনায় বসছি। কিন্তু ইরানের সরকারি অবস্থান এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘই বুধবার বলেছেন, মার্কিন প্রস্তাব এখনো পর্যালোচনা চলছে। পাকিস্তানের মাধ্যমে যখন ইরান তাদের মতামত চূড়ান্ত করবে তখনই জানাবে। এদিকে রুবিও মঙ্গলবার বলেছিলেন, অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে গেছে। আর সেদিন রাতেই ট্রাম্প পোস্ট দিলেন, ইরান রাজি হলে এপিক ফিউরির সমাপ্তি ঘটবে। দুটো বিবৃতি পাশাপাশি রাখলে বোঝা যায় ট্রাম্প প্রশাসনের নিজের ভেতরেই বিভ্রান্তি আছে। বুধবার আবার ট্রাম্প হুমকি দিলেন, ইরান রাজি না হলে আরো বড় মাত্রার বোমা হামলা হবে। আর একই দিনে বললেন, আলোচনা খুব ভালো চলছে, চুক্তি সম্ভব। ট্রাম্পের এই হুমকি আর আশার এই দোদুল্যমানতাকে দুর্বলের ভাষা বলেই রায় দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বুধবার বেইজিং সফর শেষে স্পষ্ট করেছেন, ইরান যুদ্ধ পরবর্তী আঞ্চলিক কাঠামোয় চীনের সমর্থন চাইছে। চীন এই যুদ্ধ থেকে দূরে ছিল না, উল্টো ইরানের পক্ষে কূটনৈতিক অবস্থান নিয়েছে বারবার। পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মঙ্গলবার ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, এই গতি যদি বজায় থাকে তাহলে একটা স্থায়ী সমাধান সম্ভব। ট্রাম্প নিজে চাইছেন চীন সফরের আগেই এই চুক্তি করে ফেলতে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, এই সংকুচিত সময়সীমা দেখে বোঝা যাচ্ছে হোয়াইট হাউস একটা অগ্রগতির ছবি তৈরি করতে চায় উচ্চ প্রোফাইল বিদেশ সফরের আগেই। এই একপাতার সমঝোতায় ইরান পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ছাড়ছে না, শুধু কিছু বছর সমৃদ্ধকরণ বন্ধ রাখছে এবং সেই মেয়াদ নিয়েও আলোচনা শেষ হয়নি। বিনিময়ে পাচ্ছে শত শত কোটি ডলারের জমানো সম্পদ ফেরত, নিষেধাজ্ঞা মুক্তি এবং হরমুজের উপর কার্যত নিয়ন্ত্রণ বজায় রাখার সুযোগ। আর আমেরিকা কি পেল? যে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে যুদ্ধ শুরু হয়েছিল সেটা এই চুক্তিতে নেই। যে প্রক্সি মিলিশিয়া ভেঙে দেওয়ার কথা ছিল সেটাও নেই। ডেমোক্রেটরা ইতোমধ্যে বলছেন, ট্রাম্প 2018 সালে ওবামার যে চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন, এই নতুন সমঝোতা তার চেয়ে ভালো কিছু নিয়ে আসছে না। এদিকে ইসরায়েল নতুন করে বৈরুতে বোমা হামলা শুরু করেছে। এপ্রিলের 17 তারিখের যুদ্ধবিরতির পরেও হিজবুল্লাহ পাল্টা 17টি হামলা চালিয়েছে লেবাননের ভেতরে ইসরায়েলি অবস্থানে। যুদ্ধ ওদিকে আসলে থামেনি, বরং রং বদলেছে শুধু। ফলে আগামী কয়েকদিনে যাই হোক, চুক্তি হোক বা না হোক, এটুকু স্পষ্ট, 69 দিনে এপিক ফিউরি থেকে শুরু করে প্রজেক্ট ফ্রিডম পর্যন্ত যতগুলো অপারেশনের নাম দেওয়া হয়েছিল কোনোটাই লক্ষ্যে পৌঁছায়নি। আর এখন সেই পরাশক্তি পাকিস্তানের হাতে কাগজ ধরিয়ে দিয়ে বসে আছে ইরান কখন ফোন তুলবে সেই অপেক্ষায়। 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানে বোমা ফেলল। অপারেশনের নাম এপিক ফিউরি। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো আর বিপ্লবী গার্ডের নেতৃত্ব। ওয়াশিংটন ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই ইরান হাঁটু গেড়ে বসবে, কিন্তু ইরান বসেনি, পাল্টা মেরেছে। আর সেই পাল্টা মারের ক্ষত এখন বেরিয়ে পড়েছে স্যাটেলাইটের চোখে, যে সত্য পেন্টাগন এতদিন চাপা দিয়ে রেখেছিল। ওয়াশিংটন পোস্ট ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত 100টির বেশি উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করেছে। সঙ্গে মিলিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস স্যাটেলাইটের ছবি, যাচাই করেছে 109টি। ফলাফল, মধ্যপ্রাচ্যে 15টি মার্কিন সামরিক ঘাঁটিতে 217টি স্থাপনা আর 11টি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, সব মিলিয়ে 228টি।
আর আমেরিকা এতদিন কি বলেছিল? এনবিসি নিউজ বলেছিল 100টি লক্ষ্যবস্তু, সিএনএন বলেছিল 16টি স্থাপনা। বাস্তবে সংখ্যাটা কত? মার্কিন সেন্টকম মন্তব্য করতেই রাজি হয়নি। একজন মুখপাত্র শুধু বললেন ক্ষয়ক্ষতির মূল্যায়ন জটিল বিষয়, নির্দিষ্ট কোনো তথ্য নেই। ফলে প্রশ্নটা সামনে চলে আসে, যুদ্ধ চলাকালে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব লুকানোটা কি কৌশল নাকি লজ্জা? কি কি ধ্বংস হয়েছে? তালিকাটা দীর্ঘ আর ভয়াবহ। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে 9টি জ্বালানি সংরক্ষণ ব্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে আঘাত করা হয়েছে 2টি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। বাহরাইনের রিফা ও ইসা ঘাঁটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। জর্ডানের মুয়াফাক সালতি ঘাঁটিতে থার্ড রাডার ও সরঞ্জামে। সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে একটি E-3 সেন্ট্রি এওয়াক্স বিমান আকাশ থেকে যুদ্ধ নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি ধ্বংস হয়েছে। কিন্তু শুধু সরঞ্জাম নয়, কন্টেস্টেড গ্রাউন্ড গবেষণা প্রকল্পের গবেষক উইলিয়াম গুডহাইন বলেছেন ইরান পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ব্যারাক, খাবার হল, ব্যায়ামাগার, উদ্দেশ্য একটাই, ব্যাপক প্রাণহানির আতঙ্ক তৈরি করা। আর মোট ক্ষয়ক্ষতির অর্ধেকের বেশি ঘটেছে মাত্র 4টি ঘাঁটিতে। বাহরাইনের 5ম ফ্লিট সদর দপ্তর, কুয়েতের আলী আল সালেম, ক্যাম্প আরিফজান আর ক্যাম্প বহরিন। ক্যাম্প আরিফজান, যেটা মার্কিন সেনাবাহিনীর আঞ্চলিক সদর দপ্তর, সেটাও রেহাই পায়নি। এত নির্ভুল হামলা কিভাবে সম্ভব? সিএসআইএস এর জ্যেষ্ঠ উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক ক্যান্সিয়ান বলেছেন ইরানের হামলাগুলো অসাধারণ নির্ভুল ছিল। লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো এলোমেলো বিস্ফোরণ চিহ্নই দেখা যায়নি। কারণটা এখন পরিষ্কার, ইরান একা লড়েনি। প্রথমত 2024 সালের শেষের দিকে ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনী চীনের আর্তাই কোম্পানির তৈরি গুপ্তচর স্যাটেলাইট গোপনে অর্জন করে। ফিনান্সিয়াল টাইমস ফাঁস হওয়া ইরানি সামরিক দলিল উদ্ধৃত করে জানিয়েছে এই স্যাটেলাইট দিয়ে কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডানের মার্কিন ঘাঁটিগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। দ্বিতীয়ত, রাশিয়া ইরানকে সরবরাহ করেছে গোয়েন্দা তথ্য মার্কিন বাহিনীর অবস্থান ও লক্ষ্যবস্তু চিহ্নিত করতে। ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এই তথ্য। ফলে যুদ্ধটা আসলে শুধু ইরান বনাম আমেরিকা নয়। একদিকে ওয়াশিংটন, তেল আবিব, অন্যদিকে তেহরান, পেছনে মস্কোর তথ্য আর বেইজিং এর চোখ। সংখ্যা ও স্থাপনার বাইরে আছে মানুষের হিসাব। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলায় 7 জন সেনা নিহত হয়েছেন, 6 জন কুয়েতে, 1 জন সৌদি আরবে। এপ্রিলের শেষ নাগাদ আহত হয়েছেন 400-র বেশি। আহতদের বেশিরভাগ কয়েকদিনের মধ্যে দায়িত্বে ফিরেছেন, কিন্তু অন্তত 12 জন গুরুতরভাবে আহত। এই ক্ষয়ক্ষতির আভাস পেয়ে যুদ্ধের শুরুতে কমান্ডাররা বেশিরভাগ সেনাকে ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে সরিয়ে নেন। ফলে প্রাণহানি কম হয়েছে, কিন্তু সেই একই সিদ্ধান্ত মার্কিন অভিযানকে করেছে পঙ্গু। অর্ধেক ঘাঁটি চালু রাখাই সম্ভব হয়নি। স্যাটেলাইট ছবিও আটকে দিয়েছে আমেরিকা। এখানে আরো একটা গল্প আছে। ভেন্টর আর প্ল্যানেট, এই 2 বড় বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানি মার্কিন সরকারের অনুরোধে মধ্যপ্রাচ্যের ছবি প্রকাশে কড়াকড়ি আরোপ করেছে। কিছু ছবি দেরিতে দিচ্ছে, কিছু আটকে রেখেছে অনির্দিষ্টকালের জন্য। যুদ্ধ শুরুর 2 সপ্তাহের মধ্যে এই সেন্সরশিপ শুরু হয়। কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থামেনি। তারা নিয়মিত উচ্চ রেজুলেশনের ছবি ছাড়তেই থেকেছে হামলার প্রমাণ হিসেবে। আর ওয়াশিংটন পোস্ট সেগুলো যাচাই করে যে সত্য বের করেছে, তাতে কোনো কারসাজি প্রমাণ পাওয়া যায়নি। ফলে পরিস্থিতিটা দাঁড়িয়েছে এভাবে: ইরান ছবি দেখাচ্ছে, আমেরিকা লুকাচ্ছে, আর মাঝখানে সাংবাদিকরা সত্যটা বের করছে। তাহলে কি আমেরিকা হেরে গেছে? ক্যান্সিয়ান আর অন্য বিশেষজ্ঞরা বলছেন ইরানের এসব হামলা মার্কিন বিমান হামলার সক্ষমতাকে
উল্লেখযোগ্যভাবে সীমিত করতে পারেনি। ইরানের এখনো প্রাক যুদ্ধ পর্যায়ের 70% ক্ষেপণাস্ত্র মজুদ আছে, কিন্তু যা ঘটেছে তার রাজনৈতিক মূল্য অনেক বেশি। আমেরিকা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারে প্রজেক্ট ফ্রিডম নামে অভিযান শুরু করেছিল 100টির বেশি বিমান আর 15,000 সেনা নিয়ে। মাত্র একদিন পরেই ট্রাম্প সেটা বন্ধ করে দেন ইরানের সঙ্গে চুক্তির আশায়। এটাই আসল বার্তা। শক্তিশালী প্রতিপক্ষের মুখে আমেরিকা এক ধাপ পিছিয়েছে, আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অপরাজেয় যে ভাবমূর্তি ছিল, স্যাটেলাইটের ছবিগুলো সেটাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে একটার পর একটা। ইরান কি হেরেছে? না। আর আমেরিকা জিতেছে? সেটার উত্তর দিচ্ছে খোদ পশ্চিমা গণমাধ্যমগুলোই।